রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদের সঙ্গে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের নামে রাজধানী সহ দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে সাইনবোর্ড সর্বস্ব অনুমোদনহীন বিভিন্ন প্রতিষ্ঠান। পরিসংখ্যান ও অনুসন্ধান বলছে এরকম কথিত নিরাময় কেন্দ্রের সংখ্যা প্রায় 1200। বিশ্লেষকরা বলছেন দেখভালের অভাব আর রাজনৈতিক মদদে তৈরি হয়েছে এসব নিরাময় কেন্দ্র। এগুলোকে নিয়ন্ত্রণ ও নির্মূল করতে প্রয়োজন টাস্কফোর্স তৈরি করে নিয়মিত অভিযান। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সজীব রহমান। 12 নম্বর সেক্টরের 4 তলা একটি বাড়ি দেখে বোঝারই উপায় নেই এটি একটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র। ভেতরে রোগীর সংখ্যা 12 জন। ক্যামেরার চোখে দেখা যায় চলছে প্রতিদিনের কাজকর্ম, কিন্তু কোনো ধরনের অনুমোদনই নেই উত্তরা লাইফ কেয়ার নামের এই নিরাময় কেন্দ্রটির। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দলকে বৈধতার কোনো কাগজপত্রই দেখাতে পারেনি তারা, কিন্তু কাগজপত্র বলছে কয়েক বছর ধরে শতাধিক মাদকাসক্তকে চিকিৎসা দিয়েছে প্রতিষ্ঠানটি। নিয়ম অনুযায়ী একটি নিরাময় কেন্দ্রে আবাসিক চিকিৎসক ও মনোবিদ থাকার কথা, কিন্তু উত্তরা লাইফ কেয়ারে কোনো দিনই সেটা ছিল না। পরিসংখ্যান বলছে সারা দেশে এমন অনুমোদনহীন প্রতিষ্ঠান আছে প্রায় 1200। আইন এবং বিধিবিধান ব্যতিরেকে কোনো প্রতিষ্ঠান এটা চলতে পারবে না। অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান চলে এরকমের আমার কাছে তথ্য আছে, তাহলে কিন্তু সেটা আমরা যথাযথভাবে আইনানুগ ব্যবস্থা নেব। কিভাবে এসব প্রতিষ্ঠান তৈরি হয় ও টিকে থাকে তার ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। মনিটরিং করার জন্য যে প্রসিজিওরগুলোর কথা বিধিমালায় বলা হয়েছে সেটা অ্যাবসলিউটলি মিসিং। নিয়ন্ত্রণটা এবং এই সুপারভিশনটা কন্টিনিউ যাতে করা হয়, ঠিক মতো করা না হয়, আলটিমেটলি কিন্তু এই সকল ধরনের আমি বলবো যে আয়োজন সেগুলো আসলে ব্যর্থ হয়ে যায়। অনেক প্রতিষ্ঠান মাদকাসক্তি নিরাময়ের অনুমোদন নিয়ে বিনা অনুমতিতে করছে মানসিক রোগের চিকিৎসা। সম্প্রতি মাইন্ড এইড হাসপাতালে যার বলি হয়েছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম। পুলিশি তথ্য অনুযায়ী গত 3 বছরে সারা দেশের মাদক নিরাময় কেন্দ্রগুলো থেকে 17 রোগীর লাশ উদ্ধার হয়েছে। ব্যাংকের সাথে মতো যে আমাদের বেসরকারি পর্যায়ে যে আমাদের নিরাময় কেন্দ্রগুলো গড়ে উঠেছে সেটা ক্লোজ মনিটরিং না, তারা ইতিমধ্যে এই মাসে আমাদের একটা মিটিং আছে মাদক নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির। আমরা সেখানে একটা প্রস্তাব আমরা দিব যে একটা টাস্কফোর্স গঠনের মাধ্যমে সারা দেশে এগুলা যে কতগুলা অবৈধ নিরাময় কেন্দ্র রয়েছে তারা এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় তার মধ্যে যেন সিলগালা করে দেওয়া হয় এবং যথারীতি পরীক্ষা নিরীক্ষার পর যেন লাইসেন্সগুলো দেওয়া হয়। রাজধানী ঢাকায় 105টি সহ সারা দেশে অনুমোদিত 312টি মাদক নিরাময় কেন্দ্র আছে। সেগুলোতেও নিয়মিত মনিটরিং না করার অভিযোগ পুরনো। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সারা দেশে প্রায় 6000 বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন ছাড়াই অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে। সময় বেঁধে দেওয়ার পরও এদের মধ্যে 2916টি হাসপাতাল নবায়নের জন্য আবেদনই করেনি। স্বাস্থ্য দপ্তর বলছে নিয়ম বহির্ভূত সব হাসপাতাল পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। ঢাকা রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসা নামে প্রতারণার ঘটনা উদ্ঘাটিত হওয়ার পর জানা গিয়েছিল অনুমোদন ছাড়াই চলছিল ওই হাসপাতাল। আর গত সোমবার ঢাকার আদাবরে মাইন্ড এইড হাসপাতালে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করার পর জানা যায় ওই হাসপাতালও নিবন্ধন ছাড়া অবৈধভাবে চলছিল। দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা নতুন নয়। বছরের পর বছর ধরে নিজেদের খেয়াল খুশি মতো প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এই ধরনের প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা নিতে গিয়ে অনেকে ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা আছে 11,940টি। সেই তালিকা থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে 6,070টি। ত্রুটিপূর্ণ আবেদন সহ নানা কারণে বাকি 5,870টির নিবন্ধন নবায়ন হয়নি। আর এদের মধ্যে 2,916টি হাসপাতাল নবায়নের জন্য আবেদনই করেনি। অনলাইনে আবেদন করেনি তাদের উদ্দেশ্য করেই আমরা এই মোবাইল কোড পরিচালনার নির্দেশ দিয়েছি। যেগুলো আদৌ করে নাই সেগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য, প্লাস এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য।
হাসপাতালগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত ২৬ জুলাই টাস্কফোর্স গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর ৮ আগস্ট টাস্কফোর্সের দ্বিতীয় সভায় জানানো হয় ২৩ আগস্টের মধ্যে বেসরকারি হাসপাতালে নিবন্ধন নবায়ন করতে হবে। এই সময়ের মধ্যে যারা নবায়নে ব্যর্থ হবে তাদের হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এই সিদ্ধান্তের পর ২ মাসের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু কারো কার্যক্রম বন্ধ করা হয়নি। যদি আমরা একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছিলাম, এই অল্প সময়ের ভিতরে আসলে এত একটা কঠিন কাজ সারা বাংলাদেশে করা আদৌ সম্ভব না। তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবৈধভাবে তো কোনো চালানোর কোনো সুযোগ নেই। লাইসেন্সবিহীন কোনো ক্লিনিক চালাতে পারবে না। কোনো ক্লিনিক, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার রেজিস্ট্রেশন ছাড়া চলাই উচিত না, বন্ধ করে। যদি রেজিস্ট্রেশন না করে থাকে, অ্যাপ্লাই ইভেন না করে থাকে, তো অল ফর্মালিটিস, কমপ্লিটিং অল দি ফর্মালিটিস, তাহলে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। হাসপাতাল নিবন্ধন করা ও হাসপাতাল মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় লোকবলের অভাব আছে বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। এই শার্টের পরে আমরা আরো 15 দিন সময়। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে অনুমোদনহীন কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০টি ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, সুস্থতার হার বেড়েছে। আমরা যদি সংক্রমণটা কমিয়ে রাখতে পারি তাহলে পরে মৃত্যুর হারটা আরও কমবে। বাংলাদেশে কোনো অনুমোদিত, অনুমোদনবিহীন কোনো হাসপাতাল, কোনো ডায়াগনস্টিক সেন্টার, কোনো ক্লিনিক কাজ করতে পারবে না। সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে বারবার তাগাদা দেওয়ার পরও অনুমোদনহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো অনুমোদন নিচ্ছে না। অনেকে আবেদন করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। কারণটা কি? এ বিষয়ে কথা বলতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, এর আগেও আপনি জানিয়েছিলেন, আমি জানতে চাচ্ছি রাজশাহীতে অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা বর্তমানে কত এবং তারা কেন অনুমোদন নেয়নি, বিস্তারিত আমাদের জানাবেন। শুভ সকাল আকাশ। আমরা আগের সংবাদটিতেও যেমনটি বলেছি যে সিভিল সার্জনের কার্যালয়ের যে তথ্য, সেখানে 286টি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনের জন্য আবেদন করেছে। এর বাইরে কিন্তু আরও প্রায় 5 শতাধিক ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার আছে যারা অনুমোদন ছাড়াই রাজশাহীতে তাদের কার্যক্রমগুলি চালাচ্ছে। তারা আবেদনই করেনি। ফলে তারা কেন আবেদন করেনি এ সংক্রান্ত যে তথ্য, সেটি সিভিল সার্জন কার্যালয় বা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়েও নেই। তবে তারা যেটি বলছেন, যারা যে ডায়াগনস্টিক ক্লিনিক মালিকার আছেন, তারা বলছেন যে নানা প্রতিবন্ধকতার কারণেই সেটি সম্ভব হচ্ছে না এবং তারা আবেদন করছেন। আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন বারিন্দ মেডিকেল কলেজের হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন। যেমন শামসুদ্দিন, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, সরকার বারবার তাগাদা দিচ্ছে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক হাসপাতালগুলিকে আইনের আওতায় নিয়ে আসতে, এটিকে শৃঙ্খলার মধ্যে আনা যাচ্ছে না কেন? এখানে আসলে খুব জোর তদারকির অভাব আছে। যেমন একদিকে সরকারের যে সমস্ত এজেন্টগুলো আছে, এজেন্সি, তারা জানে কোন ডায়াগনস্টিক সেন্টারে কি হচ্ছে, কোন হাসপাতালে কি ধরনের চিকিৎসা হয়, তাদের নখদর্পণে আছে। কিন্তু তারা যদি একটু কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন তাহলে এই সমস্ত হাসপাতাল বা ক্লিনিক যেখানে মানসম্মত চিকিৎসার কোনো ব্যবস্থাই নাই, এগুলো চলতে পারে না। কিন্তু দুঃখজনক হলো যে দু একটা ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালের বদনাম সবাইকে নিতে হচ্ছে। বাংলাদেশে শুধু রাজশাহী নয়, যত হাসপাতাল আছে এবং ক্লিনিক আছে, এগুলি সব জায়গায় যে চিকিৎসার অব্যবস্থাপনা আছে ঠিক তা নয়। অনেক প্রাইভেট মেডিকেল কলেজে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। যারা অবস্থার মধ্যে আছেন সেগুলোকে আইনের আওতায় আনতে কি উদ্যোগ নেওয়া দরকার? উদ্যোগ সরকারকে আরো কঠোর মনোভাব নিতে হবে। সরকারের যে এজেন্সিগুলো আছেন, যারা এই তদারকির দায়িত্বে আছেন, তাদেরকে আরো কঠোর হতে হবে। এগুলিকে চোখ বন্ধ করে যে সমস্ত অব্যবস্থাপনা আছে তার জন্য এগুলোকে বন্ধ করে দেওয়াই উত্তম।
কারণ এগুলা চিকিৎসা সেবা তো মানুষকে দিচ্ছেই না, বরং টাকা পয়সা তাদের কাছ থেকে অবৈধভাবে নেওয়া হচ্ছে চিকিৎসার নামে। ধন্যবাদ জনাব শামসুদ্দিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আকাশ, আমরা কথা বলছিলাম বারিদ মেডিকেল কলেজের হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুদ্দিনের সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে অবৈধভাবে যারা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলি চালাচ্ছেন সরকারের উচিত এগুলিকে বন্ধ করে দেওয়া। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আকাশ আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী শাহেদ। নির্বাচনকে কেন্দ্র করে দেশে বাস পুড়িয়ে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করছে বিএনপি। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অনেকেই বঙ্গবন্ধুকে না বুঝে তার প্রতি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা বা ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ তুলেছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর সব সময় দেশের মানুষের উন্নয়ন চেয়েছিলেন। বিশেষ অধিবেশনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে সংসদ নেতার উত্থাপন করা সাধারণ প্রস্তাব সংসদে গৃহীত হয়। অন্তরা বিশেষের প্রতিবেদন। 9 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে জাতীয় সংসদে আলোচনার জন্য এক প্রস্তাব উত্থাপন করেন। এরপর বঙ্গবন্ধুকে নিয়ে জাতীয় সংসদে আলোচনা শুরু করেন সংসদ সদস্যরা। তারই ধারাবাহিকতায় 15 নভেম্বরের সংসদ অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ চালনার সময়ে নানা ধরনের বাধা পেয়েছেন। স্বাধীনতা বিরোধী চক্র এবং দেশীয় আন্তর্জাতিক চক্র যখন তার এই যাত্রাপথে প্রতিবন্ধকতা করতে সৃষ্টি করলো নানা ধরনের যখন ঘটনা, তখন তিনি এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন। তিনি যখন এই পদক্ষেপটা নেন তখন নানা ধরনের সমালোচনা শুরু হয়েছিল। তিনি একদলীয় শাসন ব্যবস্থা করেছেন, তিনি এটা করেছেন, ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছেন, নানা ধরনের কথা বলেছে। কৃষক, শ্রমিক, মজুর সকলের জন্য বঙ্গবন্ধু কাজ করেছেন, নিয়েছেন বিভিন্ন ধরনের পরিকল্পনা, এমন কথা বলেন প্রধানমন্ত্রী। এমন একটা সিস্টেম তিনি করতে চেয়েছিলেন যা সরাসরি মানুষ তার সঙ্গে সম্পৃক্ত থাকবে এবং দেশের উন্নতি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথেই হাঁটছে। করোনা ভাইরাস, ঘূর্ণিঝড়, বন্যা সহ নানা ধরনের সমস্যা শক্ত হাতে মোকাবেলা করছে বাংলাদেশ। রয়েছে রাজনৈতিক শত্রুতাও। নির্বাচন হয়, নির্বাচনে অংশগ্রহণ করার নামে অংশগ্রহণ করে, টাকা পয়সা যা পায় পকেট দিয়ে থুয়ে দেয়। ইলেকশনের দিন ইলেকশনও করে না, এজেন্টও দেয় না, কিছুই করে না। অমনি মাঝপথে ইলেকশন বয়কট নাম দিয়ে এবার বাসে আগুন দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এটার উদ্দেশ্যটা কি? সোমবার জাতীয় সংসদে 1972 সালের 4 নভেম্বরে বঙ্গবন্ধুর দেয়া ভাষণ শোনানো হয়। শাসনতন্ত্র আমাকে, আমাদের পার্টিকে যত তাড়াতাড়ি হয় মানুষের মৌলিক অধিকারে ফিরে আসে সেই জন্য শাসনতন্ত্র দেওয়া হলো। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। মাওলানা জুনায়েদ বাবু নগরীকে আমির ও নূর হোসেন কাশিমিকে মহাসচিব করে 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত কাউন্সিলে কমিটি গঠিত হয়। আগের আমির আহমদ শফির মৃত্যুতে নেতৃত্ব শূন্যতার পাশাপাশি বিশৃঙ্খলার সৃষ্টি হয় সংগঠনটিতে। এদিকে সংগঠনের কিছু নেতাকর্মী এই কমিটি গঠনের প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছেন। শামসুল আলম বাবুর ক্যামেরায় শেখ জায়েদের রিপোর্ট। সংগঠনের কাউন্সিল উপলক্ষে সকাল থেকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আসতে থাকেন কাউন্সিলররা। সকাল 10টার কিছু পর শুরু হয় কাউন্সিল। 4.5 ঘন্টা রুদ্ধদ্বার আলোচনা ও মতামতের ভিত্তিতে সিনিয়র 12 জনকে কমিটি গঠনের দায়িত্ব দেন প্রতিনিধিরা। জুনায়েদ বাবুনগরীকে আমির করে 2:30টার দিকে ঘোষণা করা হয় কমিটি। আমিরের পদে প্রস্তাবনা হযরত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। মহাসচিব নূর হোসেন কাসেমি জমিয়তে উলামায়ে ইসলামেরও মহাসচিব। সংগঠনের স্বার্থে আগের পদ ছাড়বেন তিনি। নেতৃত্ব প্রাপ্তির পর সবার কাছে দোয়া চান বাবুনগরী। আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায় করার জন্য, আদায় করতে পারার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কমিটির হযরতে উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। অন্তঃস্থল থেকে আপনাদের সবের শুকরিয়া জ্ঞাপন করি এবং আমরা সত্যিকার যাতে জাতির সেবা করতে পারি
আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। 64 জেলার 4 শতাধিক কাউন্সিলরের উপস্থিতিতে হেফাজতের দায়িত্ব নিল নতুন নেতৃত্ব। আল্লামা শফির মৃত্যুর পর সংগঠনের যে বিভেদ সৃষ্টি হয়েছে তা নিরসন করা এই নেতাদের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন কর্মীরা। শেখ জায়েদ, নিউজ 24, হাটহাজারী, চট্টগ্রাম। হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটিকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে সংগঠনটির একাংশের নেতারা। তাদের অভিযোগ, নতুন কমিটিতে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমদ শফির সন্তান সহ অনুসারীদের কারো জায়গা হয়নি। গত কমিটির যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহি নিউজ 24-কে বলেন, আগের কমিটির অন্তত 50 সদস্য সম্মেলনে দাওয়াতি পাননি, যা হেফাজতে ইসলামের গঠনতন্ত্র পরিপন্থী। কথায় বলতে গেলে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের যারা অনুসারী, যারা ঘনিষ্ঠজন, তাদেরকেই বাদ দিয়ে হেফাজত ইসলামের এই কাউন্সিল করা হয়েছে। যিনি আহ্বানকারী তিনি হেফাজত ইসলামের সদস্যপদ নেই, এবং যিনি সভাপতিত্ব করেছেন তিনি সংগঠনের সদস্যপদ নেই। এটা অসাংবিধানিকভাবে এটা মানে বৈধতা মনে করি না আমরা, এটা একটা অবৈধভাবে করা হয়েছে। আমরা এটা অবশ্যই প্রত্যাখ্যান করি। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় যাত্রী ওঠানামার ব্যবস্থা রাখায় দুর্ঘটনার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন, এই কারণে দ্রুত গতিতে যান চলাচল বাধাগ্রস্ত হবে। তাদের চোখে ত্রুটিমুক্ত হয়নি এই এক্সপ্রেসওয়ে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, এক্সপ্রেসওয়ে পুরোদমে চালুর পর সমস্যা হলে পদক্ষেপ নেওয়া হবে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা মাওয়া ভাঙ্গা মহাসড়ক, যেখানে কোনো সিগন্যালের বাধা ছাড়াই দ্রুত গতিতে চলছে যানবাহন। ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার এই মহাসড়ক উদ্বোধন হয়েছে গত মার্চে। তারপর থেকেই এর সুফল পাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। আগে ঢাকায় যাইতে অনেকক্ষণ সময় লাগতো, এখন তো লাগে 40 মিনিট গুলিস্তান। আগে তো 1.5 ঘন্টা লাগতো। যাতায়াত খুব ভালো হয়েছে। রাজধানী ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এই মহাসড়কই বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে, যেটি পুরোপুরি বাস্তবায়িত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা পদ্মা সেতু পার হয়ে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে পৌঁছাতে পারবেন রাজধানী ঢাকায়। এর মধ্যে এই মহাসড়কের পদ্মা সেতুর দুপাশের কাজ অনেকাংশে শেষ। সুফল পেতে তাই অপেক্ষা পদ্মা সেতু শেষ হওয়া পর্যন্ত। তবে উন্নত বিশ্বে মূল এক্সপ্রেসওয়েতে থাকে না কোনো বাস বে, কিন্তু দেশের প্রথম এই এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় এমন যাত্রী ছাউনি সহ বাস স্টপেজ ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। মূল সড়কের পাশে স্থানীয় যানবাহনের জন্য আলাদা লেন থাকলেও স্বল্প দূরত্বের বাসের জন্য নেই কোনো ব্যবস্থা। একজন যাত্রী যখন নামবেন তিনি কিন্তু রাস্তার ওপারে যাওয়ার চেষ্টা করতে পারেন। দ্রুতগতি গাড়ির ক্ষেত্রে যে আনইন্টারাপ্টেড ফ্লোটার যে প্রয়োজন, সেটা যখন ব্যাহত হবে তখন কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা বেড়ে যাবে। 11,003 কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, বাংলাদেশের যাত্রী চাপ মাথায় রেখেই এই মহাসড়ক নির্মাণ করা হয়েছে। অ্যাকচুয়ালি ত্রুটি বলা যাবে না, এটা এক্সপ্রেসওয়ে অংশে সাধারণত বাসবে থাকে না, বাট বাংলাদেশের একটু বিষয়টা একটু আলাদা, যেখানে এক্সপ্রেসওয়ের মধ্যে লোকাল বাস দাঁড়াবে, এরকম একটা সুযোগ সেখানে রাখা হয়েছে। যে অনেক জায়গায় অবৈধভাবে কিন্তু আরো কিছু বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে, এগুলো যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে যে এক্সপ্রেসওয়ের সুফল, সেই সুফল কিন্তু জনগণ ভোগ করতে পারবে না। হয়তো বা ফিউচারে এটা যদি প্রয়োজন হয় আমরা শিফট করার প্রয়োজন হতে পারে। পদ্মা সেতু চালুর পর এই এক্সপ্রেসওয়েতে চলতে টোল দিতে হবে প্রত্যেক যানবাহনকে। তবে প্রত্যাশা মতো সুফল পেতে দ্রুত ত্রুটির বিষয়ে পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। প্লাবন রহমান, নিউজ 24, মাওয়া, মুন্সিগঞ্জ। সংবাদ নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। খালের ওপর ব্রিজ আছে কিন্তু দুপাশে কোনো সড়ক নেই। সড়কবিহীন ব্রিজটি অকেজো হয়ে পড়ে আছে প্রায় 2 বছর। বলছি ধামরাই ভাড়ারিয়া ইউনিয়নের তেতুলিয়া খালের ব্রিজের কথা। অথচ এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করেন কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ব্রিজ হওয়ার পরও সড়ক হচ্ছে না, কি বলছেন স্থানীয়রা এবং প্রশাসন বা ঊর্ধ্বতন কর্মকর্তারা কি বলছেন?
ধন্যবাদ আকাশ। এই মুহূর্তে রয়েছে আমি ধামরাই ভাড়ালিয়া এলাকায়। এই এলাকায় যে ব্রিজটি করা হয়েছে এবং 2 বছর ধরে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে, এবং তারা কিন্তু আসলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, ডাক্তার এনামুর রহমানের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের একটি ব্রিজ তারা বলছে উদ্বোধন হয়েছে, এবং স্থানীয় যে ঢাকা 20 আসনের যে সংসদ সদস্য তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেন যে এই ধরনের ব্রিজের আমি কখনো উদ্বোধনও করিনি, অথচ 2020 সালে মে মাসে কিন্তু উদ্বোধন দেখিয়েছেন এখানকার ঠিকাদার। এবং এই যে অনিয়ম দুর্নীতি করে যে ব্রিজটি করেছে, আপনার সাথে একটু কথা বলতে চাই। ব্রিজটি মানে 2 পাশে কোনো সড়ক নেই, কিন্তু ব্রিজ হয়েছে, যে অনিয়ম হয়েছে, কি মনে করছেন আসলে? এটা পুরাটা ধোঁকাবাজি করছে পাবলিকের সাথে, সরকারের সাথে। আমার কি আপনি দেখেন যে রাস্তায় ইটগুলা রডগুলা উঠে গেছে, আপনি ঢালাই করছে। এটা শুভঙ্করের ফাঁকি ধরা চলে, এখানে পুরা দুর্নীতি হয়েছে। আমাদের একটাই প্রশ্ন সরকারের কাছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাছে, যে কি করে তারা সম্ভব, তারা কাজ না করে বিল উঠে নিল। এটা একটা শুভঙ্করের বড় ফাঁকি আমি মনে করি, যেসব ঠিকাদার করছে। তা আমি মনে করি তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন, এখানকার যারা স্থানীয়রা বলছেন, তারা কিন্তু যে কথা বলছে যে তারা তদন্ত করে, যে যারা এই ঠিকাদার তারা যে কাজটি করেছে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং কি করে এত বড় একটি ইয়ের মধ্যে আসলে টাকা তারা তুলে নিয়ে গেছে। এবং এখানকার যে বাস্তবায়ন কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কিন্তু বারবার যোগাযোগ করা হলেও তিনি কিন্তু এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমার সঙ্গে বা আমাদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি। তারপরেও কিন্তু যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তদন্ত কমিটি করা হবে, তদন্ত করে যারা এই অনিয়ম করেছে এই ব্রিজটি নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ। এবার অন্য প্রসঙ্গ, শীতের সবজির সরবরাহ বেড়েছে বগুড়ার মহাস্থান বাজারে, তবে দাম বেশ চড়া। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ বাজার এটি, সবজির আমদানি কেমন দেখছেন আর দাম নিয়ে কি বলছেন বিক্রেতা এবং ক্রেতারা, আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনারা জানেন বগুড়ার এই মহাস্থান হাট উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাট। এই হাটে ইতিমধ্যেই শীতের আগাম সবজি আসা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শীতের সবজি বিক্রি হচ্ছে। এখানে ফুলকপি, পাতাকপি, মূলা, সিম, ছাঁচিলাও, বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে। এইখানকার সবজি বগুড়া থেকে বাস, ট্রাক এবং পিকআপ ভ্যানে করে বাংলাদেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। রাজধানী সহ ঢাকায় এই সবজিগুলো টাটকা সবজি পাচ্ছে রাজধানী সহ সিলেট, খুলনা, ফেনী বিভিন্ন জেলার মানুষ। তো এই ছিল আমার কাছে বগুড়ার এই সবজি বাজার নিয়ে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আকাশ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাবু। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। নওগাঁয় আগাম জাতের শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা। বন্যার কারণে অন্যান্য শাকসবজির পরিমাণ কমে যাওয়ায় বাজারে আগাম জাতের শিমের দাম পাইকারি 100 থেকে 110 টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেশি পাওয়ায় খুশি চাষিরা। শিমের রোগ বালাই প্রতিরোধে কৃষকদের সার্বিক দিক নির্দেশনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বাবুল আক্তার রানার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সবজি এলাকা হিসেবে পরিচিত নওগাঁ সদর, বদলগাছি, মান্দা ও মহাদেবপুর উপজেলা। এখানকার ক্ষেত জুড়ে থোকায় থোকায় শোভা পাচ্ছে তরতাজা শিম। এবছর আগাম শিম চাষে দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। আগাম শিম প্রতি কেজি পাইকারিতে 100 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। চাষিরা জানান সব খরচ বাদ দিয়ে প্রায় 60 থেকে 70 হাজার টাকা লাভ থাকে। আমরা আগাম সিম বিক্রি করতেছি, ভালো পয়সা পাচ্ছি। এখন যদি আবহাওয়া ভালো হয়, ফসল ভালো হয়, 1 লক্ষ টাকা 10 হাজার টাকা, 1,10,20 হাজার টাকা। তবে এবছর ঘন বৃষ্টি ও আবহাওয়ার বিপর্যয়ে রোগবালাইয়ের আক্রমণ বেশি বলেও জানান চাষিরা। নওগাঁ জেলার 350 হেক্টর জমিতে আগাম জাতের শিমের আবাদ হয়েছে। শিমের রোগবালাই প্রতিরোধে কৃষকদের সার্বিক দিক নির্দেশনা দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। আমরা এই সমস্ত কৃষকদের এই শিম চাষে এর উৎপাদন এবং বালাই ব্যবস্থাপনা সম্পর্কে উপসরকারি কৃষি অফিসারদের মাধ্যমে আমরা তাদের পরামর্শ দিচ্ছি। ধানের পরিবর্তে বেশি লাভের আশায় নওগাঁ জেলার চাষিরা আগাম জাতের শিমের আবাদ করে থাকেন। কৃষি অফিসের সার্বিক সহযোগিতা পেলে আগামীতেও শিমের আবাদ আরো বৃদ্ধি পাবে অভিমত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
সংবাদ নিচ্ছে বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক। আজ থেকে শর্ত সাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া সরকার। বৈধকরণ প্রক্রিয়া আজ থেকে শুরু করে 2021 সালের 30 জুন পর্যন্ত চলবে। এর আগে গেল বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা বিন জাইনুদ্দিন এক বিবৃতিতে এ তথ্য জানান। কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল এবং কৃষি এই 4 সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবে এবং কোনো প্রকার এজেন্ট গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে। বর্তমানে করোনা মহামারীর কারণে অসংখ্য অভিবাসী কর্মী কাজ হারিয়ে কঠিন সময় পার করছেন। বৈধতা দেওয়ার ঘোষণায় অভিবাসী কর্মীদের মধ্যে স্বস্তি ফিরছে। বিভিন্ন দেশের 20 থেকে 30 লাখ অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় রয়েছে বলে মনে করছে এশিয়ার 20টি দেশের আঞ্চলিক সংগঠন ক্যারামেশিয়া। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।